আসসালামু আলাইকুম। আজ ২৬শে ডিসেম্বর ২০২৫ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। তবে কি তারেক রহমান ইসলামী শাসন কায়েম করবেন? জামায়াত এনসিপির নতুন ঘোষণায় চমকে উঠতে পারে গোটা দেশ। ভারতের খ্রিস্টানদের ওপর হামলা, বড়দিন উদযাপনে বাধা। এবার বিস্তারিত। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তার ৩৬ মিনিটের বক্তৃতায় বারবার ইসলামী অনুষঙ্গ ও আল্লাহর প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা প্রকাশ করায় প্রশংসায় ভাসছেন তিনি। অনেকে বলছেন, তবে কি তারেক রহমান বাংলাদেশে ইসলামী আদর্শ কায়েমের কথাই বলেছেন? এর আগে তিনি দেশে মৌলবাদের উত্থান হচ্ছে বলে মন্তব্য করেছিলেন, কিন্তু হঠাৎ মানুষের পারসেপশন বুঝে বক্তব্য দেয়ায় প্রশংসিত হচ্ছে তার এই কথামালা। বক্তৃতার শুরুতেই তারেক রহমান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আজ আমি মাতৃভূমিতে ফিরতে পেরেছি। বক্তৃতার বিভিন্ন অংশে তিনি ইনশাআল্লাহ, রাব্বুল আলামিন, পরওয়ারদিগার এবং রহমতের মতো শব্দগুলো অত্যন্ত আন্তরিকতার সাথে ব্যবহার করেন। বিশেষ করে বক্তৃতার শেষ দিকে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে দেশবাসীর জন্য দোয়া করেন, তখন অনুষ্ঠানস্থলে এক পিনপতন নীরবতা নেমে আসে। তার বক্তৃতার সবচেয়ে আলোচিত অংশ ছিল আগামীর বাংলাদেশ পরিচালনার দর্শন। তিনি স্পষ্ট ঘোষণা দেন যে আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তারা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতা ও ইনসাফের আলোকে দেশ পরিচালনা করে। তার এই বক্তব্য ধর্মপ্রাণ সাধারণ মানুষের হৃদয়ে ব্যাপক সাড়া ফেলেছে। তারেক রহমান বলেন, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি। হে রাব্বুল আলামিন, হে একমাত্র মালিক, হে একমাত্র পরওয়ারদিগার, হে একমাত্র রহমত দানকারী, হে একমাত্র সাহায্যকারী, আজ আপনি যদি আমাদের রহমত দেন, আমরা এই মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব। আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে, আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া যদি এই দেশের মানুষের ওপর, এই দেশের ওপরে থাকে, আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সবাই মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ন্যায় পরায়ণতা, সেই ন্যায় পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার চেষ্টা করব। ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী ভাবধারার প্রতিফলন ঘটিয়ে দেওয়া তার এই বক্তব্যটি নেটিজেন এবং সমর্থকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। অভিভূত হাজার হাজার সোশ্যাল সাইট ব্যবহারকারীগণ মন্তব্য করেছেন, তারেক রহমানের কণ্ঠে এই বিনয় এবং মহান স্রষ্টার প্রতি সমর্পণ তাদের মুগ্ধ করেছে। এ যেন এক নতুন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের ভাষা চয়ন এবং শব্দভঙ্গিও অনেকের নজর কেড়েছে। রাজনৈতিক আক্রমণাত্মক ভাষার পরিবর্তে একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজের রূপরেখা তুলে ধরায় তিনি প্রশংসায় ভাসছেন। ইসলামী ভাবধারা বজায় রেখেও তিনি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের কথা বলেছেন, যেখানে সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে। এই ভারসাম্যপূর্ণ অবস্থানটি তাকে সব মহলে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। সম্প্রতি শহীদ হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি যেভাবে ইনসাফের দাবি তুলেছেন, তা তরুণ প্রজন্মকে গভীরভাবে স্পর্শ করেছে। বক্তৃতার শেষে তিনি সমবেত জনতাকে নিয়ে স্লোগান দেন, সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমান সমাজ সংস্কারে ইসলামের নৈতিক শিক্ষা, ন্যায় বিচার এবং মানবিক মূল্যবোধের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। সাধারণ মানুষ এবং ধর্মীয় ঘরানার ব্যক্তিদের কাছে তার এই অবস্থানটি অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোটবদ্ধভাবেই নির্বাচন করবে, এমনটা প্রায় নিশ্চিত। জোট কার সঙ্গে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাকি জামায়াত ইসলামীর সঙ্গে? তবে জামায়াতের সঙ্গে জোট প্রায় চূড়ান্ত। জোট হচ্ছে জামায়াত এনসিপির মধ্যে। আসন ভাগাভাগি কেমন হবে তা নিয়ে দড়ি টানাটানি অব্যাহত রয়েছে। তবে এনসিপি নেতারা বলছেন, জোট নিয়ে টানা বৈঠক চলছে। 50টির অধিক আসন চাচ্ছে এনসিপি, কিন্তু জামাত নেতারা বলছেন আসন সমঝোতা নিয়ে জরিপের ওপর গুরুত্ব দেওয়া হবে। মিত্রদের এমন আসন ছাড়া হবে না যেখানে ওই মিত্রদের পরাজয় নিশ্চিত, মিত্রদের জয় নিশ্চিত, এমন আসন ছাড়া হবে। এ প্রসঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, জামায়াতের সঙ্গে জোট গঠনের বিষয় নিয়ে বৈঠক হচ্ছে।
তবে অনেক বোঝাপড়া রয়েছে, আসন থেকে শুরু করে দলীয় বিষয়গুলো উঠে আসছে। তবে জোট কতটুকু এগোচ্ছে, জোটের ঘোষণা কখন হবে, এই বিষয়টি এখনো বলা যাচ্ছে না। চূড়ান্ত ঘোষণা এলে আনুষ্ঠানিকভাবে আসবে। আনুষ্ঠানিকভাবে জোটের আলোচনা বৈঠক চলমান রয়েছে। জোটের মধ্য দিয়ে নির্বাচন হলে আলাদা মার্কা নিয়েই নির্বাচন করতে হবে। আরিফুল ইসলাম আদিব আরও বলেন, এই জোট অন্যান্য জোটের মতো নয়। দল এবং প্রতীক বিচ্ছিন্ন করে আমরা জোট করছি না। জোট হবে আমাদের প্রতীক নিয়ে, আমরাই নির্বাচন করব। এই জোট হবে রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে। জোট গঠনে আসন ভাগাভাগির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখানে আসন ভাগাভাগি নিয়েও আলোচনা এবং বৈঠক হচ্ছে। 50-এর অধিক আসন নিয়ে কথাবার্তা চলছে। জামাত সূত্র জানায়, দলটি 2 শতাধিক আসনে সরাসরি দলীয় প্রার্থী দেবে। জোট চূড়ান্ত হলে এনসিপি, এবি পার্টি, অন্যান্য ইসলামী দলসহ মিত্রদের জন্য 80টি আসন ছেড়ে দেবে। বুধবার বিএনপি তার শরিকদের সঙ্গে সমঝোতায় আসন ছেড়েছে। এমন পরিস্থিতিতে জামায়াত ও এনসিপির জোট গঠন তৎপরতা আরও বেড়ে যায়। বুধবার রাতেই জরুরি ভিত্তিতে এই 2 দলের শীর্ষ নেতাদের সমন্বয়ে আলোচনা বৈঠক হয়েছে। বৃহস্পতিবারও এ নিয়ে আলোচনা হয়। দ্রুত সময়ের মধ্যে এই 2 দলের জোট গঠনের ঘোষণাটি প্রকাশ্যে আসবে এমন ইঙ্গিত দিয়েছেন 2 দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা। এনসিপিকে 27 থেকে 28টি আসন ছেড়ে দিতে চায় জামায়াতে ইসলামী। 2 দলেরই ঘনিষ্ঠ একটি সূত্র এ খবর দিয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি যে ব্যাটারি চালিত রিকশায় গুলিবিদ্ধ হয়েছিলেন, সেই রিকশার চালক মোহাম্মদ কামাল হোসেন সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। তিনি হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর ফয়সাল আহমেদ কামাল হোসেনকে আদালতে হাজির করেন এবং সাক্ষী হিসেবে তার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলাটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। ঘটনার সময় ওসমান হাদি সাক্ষী মোহাম্মদ কামাল হোসেনের চালিত অটোরিকশায় মতিঝিল এলাকার খলিল হোটেল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। যাত্রাপথেই ঘটনাস্থলে তিনি গুলিবিদ্ধ হন। রিকশা চালক কামাল হোসেন পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী এবং তিনি স্বতঃস্ফূর্তভাবে আদালতে নিজের বক্তব্য দিতে আগ্রহ প্রকাশ করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার জবানবন্দি রেকর্ড করা জরুরি বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদ আলম রিকশা চালক কামাল হোসেনের জবানবন্দি রেকর্ড করেন। বিষয়টি তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ নিশ্চিত করেছেন। জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে আলোচনায় আসা শরীফ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত 12ই ডিসেম্বর গণসংযোগের উদ্দেশ্যে বিজয়নগর এলাকায় গেলে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। ঘটনার সময় চলন্ত ব্যাটারি চালিত রিকশায় থাকা ওসমান বিন হাদিকে চলন্ত একটি মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী গুলি করে। গুলিটি সরাসরি হাদির মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে ওই রাতেই তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে 2 দিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত 18ই ডিসেম্বর শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর আসে। হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গত 14ই ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে হাদির মৃত্যুতে মামলাটি দণ্ডবিধির 302 ধারা যুক্ত হয়ে হত্যা মামলায় রূপান্তরিত হয়। এই মামলায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তারা হলেন মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু, রেন্টেকার ব্যবসায়ী মুফতি মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল, ফয়সালের সহযোগী মোহাম্মদ কবির এবং ভারতে পালাতে সহযোগিতাকারী সিভিউন ডিউ ও সঞ্জয় চিসিম। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হল ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। শুক্রবার সকাল 8টায় শুরু হওয়া সম্মেলনে অংশ নিয়েছেন 6,500 সদস্য, যাদের সরাসরি ভোটে শিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হবে। সম্মেলনের উদ্বোধন করেন জুলাই বিপ্লবে প্রাণ হারানো মুনতাসির আলিফের বাবা। অনুষ্ঠানে যোগ দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া উপস্থিত হয়েছেন তুরস্ক, ফিলিস্তিন, মালয়েশিয়া, পাকিস্তান সহ বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা। গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী নতুন নির্বাচিত সভাপতি একজনকে সেক্রেটারি মনোনীত করবেন। সভাপতি সহ বর্তমান কমিটির বেশ কয়েকজনের ছাত্রত্ব শেষ হওয়ায় তারা বিদায় নেবেন বর্তমান কমিটি থেকে। সদস্য সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় নেতা ও জামায়াতের শীর্ষ নেতারা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 2026 সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।
শুক্রবার ২৬ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংগঠনের সদস্য সম্মেলনের মাধ্যমে তাকে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। নুরুল ইসলাম সাদ্দাম এর আগে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তার শিক্ষা জীবনের তথ্যে জানা যায়, তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি ইনস্টিটিউটে উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত রয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল। এছাড়াও গত বছর ছাত্র জনতার আন্দোলনের সময়ও চুপ ছিলেন তিনি। সাকিব আল হাসান হঠাৎ দেশের শিশুদের প্রতি শোক প্রকাশ করেছেন। ২৫ ডিসেম্বর তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি দেশের নৃশংস হত্যাকাণ্ড এবং শিশুদের দুর্দশা নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন। সাকিব লিখেছেন, রাজশাহীর পুঙ্গু মাসুদের ছোট্ট শিশু, টাঙ্গাইলের মমিনের ছোট্ট শিশু, সদ্য নৃশংস হত্যার শিকার দীপু দাসের ছোট্ট শিশু, গোপালগঞ্জের দীপ্ত সাহার ছোট্ট শিশু, ওসমান হাদির ছোট্ট শিশু, আরও কত শত শিশু আজ এতিম হয়ে গেছে। এই শিশুদের জীবন যেন আগামীর জন্য দুর্বিষহ না হয়, সে দায়িত্ব বাংলাদেশের তথা আমাদের। তিনি আরও বলেছেন, লক্ষ্মীপুরের শিশু আয়শা, মাগুরার ধর্ষিত শিশু আসিয়াকে আমরা হারিয়েছি। ওরা কেউ রাজনীতি বোঝে না, ধর্ম বোঝে না, তবুও ওদের জীবন দিতে হয়েছে শিশুদের জন্য, শিশুদের ভবিষ্যতের জন্য, মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য, সর্বোপরি শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়বার জন্য। আমরা কি ঠিক দায়িত্বশীল আচরণ করছি? ভালো থেকো, সুস্থ থেকো, আগামী গড়বার কারিগর আমাদের আগামী প্রজন্ম। শেষে তিনি বড়দিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, সবাইকে বড়দিনের শুভেচ্ছা। এর আগে গত বছর ছাত্র জনতার আন্দোলন চলাকালীন এবং দেশের নানা সহিংস ঘটনার সময় তিনি কোনো পদক্ষেপ নেননি। সমালোচকরা মনে করছেন, তার এই হঠাৎ প্রকাশিত মানবিক ভাবনা অনেকটাই রাজনৈতিক নিরপেক্ষতার অভাবকে ঢেকে রাখার চেষ্টা। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনের মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় দর্শক, ব্যক্তিত্ববান হন। এখন ব্যক্তিত্ববান কিভাবে হবেন? আপনি আপনার নিজের যে স্টাইল, জীবনের গতি, চলাফেরা, এর মধ্যেও ব্যক্তিত্বকে জাগিয়ে তুলতে পারেন। আপনার কথার পরিমিতি বোধ, ফালতু কাজ থেকে দূরে থাকা, অপ্রয়োজনীয় তর্ক না করা, নিজেকে পরিচ্ছন্ন, স্বচ্ছ, সত্যবাদিতার মানদণ্ডে দাঁড় যদি করাতে পারেন, তাহলে আপনি একজন ব্যক্তিত্ববান মানুষ হয়ে উঠতে পারবেন। একটু চেষ্টা করলেই কিন্তু আজ থেকেই আপনার ব্যক্তিত্ববান হওয়ার সেই কাজটি শুরু হয়ে যেতে পারে। আর যদি ব্যক্তিত্ববান হতে পারেন, তাহলে সমাজ আপনাকে সম্মান দিতে বাধ্য হবে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। ভারতে উগ্রপন্থী হিন্দুত্ববাদী গ্রুপগুলোর বিরুদ্ধে বেশ কয়েকটি জায়গায় খ্রিস্টানদের বড়দিনের উদযাপনে বাধা দেওয়া বা হেনস্থা করার অভিযোগ উঠেছে। খ্রিস্ট ধর্মীয় সংগঠনগুলোর পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলোও এ নিয়ে গভীর উৎকণ্ঠা জানিয়ে বিবৃতি দিয়েছে। বড়দিনের মৌসুমে খ্রিস্টানদের উপর সুনির্দিষ্টভাবে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো আক্রমণ চালাচ্ছে জানিয়ে ভারতের ক্যাথলিক বিশপস কনফারেন্স বলেছে, তারা এসব ঘটনার কোনো যদি কিন্তু না রেখেই নিন্দা জানাচ্ছে। সংগঠনটি জানিয়েছে, ভারত জুড়ে বেশ কয়েকটি রাজ্যে বড়দিন ও এর আগে উদযাপনের প্রস্তুতির সময়ে যিশু খ্রিস্টের জন্ম উদযাপন করতে গাওয়া আনন্দের গান ক্রিসমাস ক্যারলের গায়ক গায়িকাদের ওপর চার্চে ধর্মীয় সভায় কিংবা বড়দিনের অনুষ্ঠানে বাধা দিয়েছে ও হেনস্থা করেছে। মানবাধিকার সংগঠনগুলো এসব অভিযোগের পাশাপাশি বিভিন্ন চার্চে ভাঙচুর, বড়দিনের সাজসজ্জা নষ্ট করে দেওয়া এবং বড়দিনের উৎসব পালন করতে থাকা মানুষকে হুমকি ধমকি দেওয়ার ঘটনার প্রতিবেদনও তুলে এনেছে। নির্যাতিত খ্রিস্টানদের পাশে থাকার লক্ষ্যে সৃষ্ট অলাভজনক প্রতিষ্ঠান ওপেন ডোরসের প্রতিবেদন জানাচ্ছে, শুধু বড়দিনের সময়ই ভারত জুড়ে খ্রিস্টানদের উপর 60টিরও বেশি আক্রমণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা জুগিয়েছে যেগুলো, তার মধ্যে একটি মধ্যপ্রদেশের জাবালপুরের, যেখানে বড়দিনের উৎসবে যোগ দেওয়া এক দৃষ্টিশক্তিহীন খ্রিস্টান নারীকে হেনস্থা ও মারধরতে দেখা যায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির স্থানীয় নেত্রী আঞ্জু ভার্গাভাকে। ঘটনাটির ভিডিও ভাইরাল হয়ে গেলে সাধারণে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। বিরোধী দল কংগ্রেস এটিকে বলছে বর্বরতা ও নির্মমতার উদাহরণ। চারিদিকে সমালোচনার পর স্থানীয় বিজেপি ভার্গাভাকে শোকজ নোটিশ দিয়েছে।
ভার্গাভা অবশ্য কোনো ভুল করেননি দাবি করেছেন। পুলিশ বলছে এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ দায়ের করেনি কেউ। ওড়িশা ও দিল্লির আরও দুটি ঘটনার ভিডিওতে দেখা যায় কোথাও সান্তা ক্লজের ক্যাপ বিক্রি করা ব্যক্তিদের হেনস্থা করছেন একদল উগ্র হিন্দুত্ববাদী যুবক, কোথাও বড়দিনের সাজে থাকা নারীদের হেনস্থা করা হচ্ছে। দুই ক্ষেত্রেই বড়দিন উদযাপনকারীদের উপর হিন্দু দেশে খ্রিস্টান ধর্মের প্রচারণার অভিযোগ তুলেছে উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা। কিছু কিছু ক্ষেত্রে এমন আগ্রাসন চালানোর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা উগ্রপন্থী হিন্দুত্ববাদী মব তৈরির সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ উঠেছে। ক্যাথলিক বিশপস কনফারেন্সে এক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনি কড়াকড়ি আরোপ এবং খ্রিস্ট ধর্মাবলম্বীদের নিরাপত্তা বিধানের আহ্বান জানিয়েছে, যাতে তারা শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন করতে পারেন। সংগঠনটি বলেছে, উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের এসব কর্মকাণ্ড স্বাধীনভাবে ধর্ম পালনের সাংবিধানিক অধিকার খর্ব করছে। খ্রিস্টান সহ সংখ্যালঘুদের আইনি অধিকার নিয়ে কাজ করা সংগঠন ইউনাইটেড খ্রিস্টিয়ান ফোরাম এক প্রতিবেদনে জানিয়েছে, এবছর ভারতে খ্রিস্টানদের উপর অন্তত 600টি আক্রমণ হয়েছে। 140 কোটি জনসংখ্যার দেশ ভারতে মোট জনসংখ্যার 2.3% খ্রিস্টান। হিন্দু ও মুসলিমদের পর ভারতের তৃতীয় সর্বোচ্চ জনগোষ্ঠী খ্রিস্ট ধর্মাবলম্বী। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।